স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের অনুষ্ঠানে। আমি মোহাম্মদ আলামিন রাকিব আছি আপনাদের সঙ্গে। আমরা বাংলাদেশের সম্পদ এই অনুষ্ঠানে আলোচনা করছি বর্তমানে পাট নিয়ে। বিগত পর্বগুলোতে আমরা পাটের ইতিহাস, ঐতিহ্য, প্রযুক্তির সঙ্গে পাট কিভাবে তাল মিলিয়ে চলছে এবং একই সঙ্গে বাংলাদেশের পাট শিল্প কী কী সমস্যার মধ্যে পড়েছে সেগুলো নিয়ে জেনেছি। আজ আমরা জানব পাটের বাজারজাতকরণ, একই সঙ্গে পাট পণ্য কিভাবে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে পৌঁছে যেতে পারে, পাটের ব্র্যান্ডিং, মার্কেটিং, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ বহুমুখী পাট উৎপাদক এবং রপ্তানিকারক সমিতির সভাপতি এবং বহুমুখী পাট উৎপাদক এবং রপ্তানিকারক জনাব রাশেদুল করিম মুন্না। আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। প্রথমেই যে প্রশ্নটি জানতে চাই যে বাংলাদেশের যে বাজার, একসময় পাট অনেক বেশি ডমিনেন্ট ছিল, তো সেখান থেকে বর্তমানে আসলে পাটের অবস্থা এবং বাংলাদেশের আর্থসামাজিক জায়গায় পাটের গুরুত্বটা কিরকম? পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশ পাটে মূল অর্থনীতির শক্তি ছিল পাট এবং চা, এবং 1950 দশক থেকে কিন্তু পাটকলগুলা বাংলাদেশে স্থাপিত হয় প্রায় 77টি। সাধারণত পরবর্তীকালে সরকারিকরণ এবং পরবর্তীকালে 80 দশকে প্লাস্টিকের ব্যাপক প্রসার হওয়ার কল্যাণে ন্যাচারাল প্রোডাক্ট হিসেবে পাটের যাত্রাটা প্রলম্বিত না হয়ে এটা স্টাক হয়ে যায়। এবং যেই জায়গাতে আমাদের যে প্রতিযোগী দেশগুলো আছে, ইন্ডিয়া, চায়না, ভিয়েতনাম এবং অন্যান্যরা মিডল ইস্টে আছে, ইরান, সিরিয়া, এই বাজারগুলোকে ফোকাস করে আমরা মূলত প্যাকেজিং প্রোডাক্টটা উৎপাদন করে রপ্তানি করতাম। এবং 90 দশকে যখন ওয়ার্ল্ড মার্কেটের চেঞ্জটা আসে, অর্থাৎ শুধুমাত্র প্যাকেজিং প্রোডাক্ট বা ছালার বস্তার জায়গায় নতুন নতুন প্রোডাক্টগুলো যেখানে তৈরি হয়ে মার্কেটে আসছে, সেই জায়গাতে বাংলাদেশের পাট খাতের যে ইন্ডাস্ট্রিগুলো ছিল তারা নতুন চ্যালেঞ্জটাকে নিতে পারেনি, এবং সেই জায়গাতে সরকারের যে নীতি সহায়তাগুলো দরকার ছিল সেটাও আসেনি। যার ফলশ্রুতিতে আমরা যদি গত 10 বছরের প্রজেকশনটা দেখি, যে আমাদের টোটাল এক্সপোর্টে মাত্র একবার $1.16 বিলিয়ন এক্সপোর্ট হয়েছে, এবং বাকি 9 বছরে $1 কাছাকাছি গিয়েছে। যেখানে আমাদের টোটাল এক্সপোর্টের এখনও 15% কাঁচা পাট রপ্তানি হচ্ছে, প্রায় 65 থেকে 70% ইয়ার্ন এক্সপোর্ট হচ্ছে, ট্রেডিশনাল প্রোডাক্ট কিছু যাচ্ছে এবং অল্প কিছু ডাইভার্সাল প্রোডাক্ট যাচ্ছে। যেখানে আমাদের পাটের মূল শক্তিটা ছিল আমরা প্যাকেজিং প্রোডাক্ট তৈরি করতাম, ওইটা রপ্তানি করতাম, পৃথিবীর সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ আমরা। কিন্তু বিশ্ববাজারে যে পরিবর্তনটা এসেছে, যেমন পাট থেকে হোম টেক্সটাইল, হাউস হোল্ড প্রোডাক্ট, গার্ডেনিং প্রোডাক্ট, লাইফস্টাইল প্রোডাক্ট, ফ্লোর কাভারিং থেকে শুরু করে দৈনন্দিন জীবনে অনেকগুলি পণ্য কিন্তু পাট থেকে তৈরি করছে। কারা করছে? আমরা যে বিশ্বমানের সবচেয়ে ভালো মানের পাটটা উৎপাদন করছে বাংলাদেশে, সেই পাট থেকে তারা করছে। অর্থাৎ এই যে কাঁচা পাট বা ইয়ার্ন থেকে যে কনভার্ট করে ফাইনাল প্রোডাক্ট করতে হবে, এই জায়গাতে যে রিসার্চ বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এখানে নতুন ইন্ডাস্ট্রি বা আধুনিকায়ন করা পাট শিল্পকে, এবং সেই জায়গাতে যে টেকনোলজিগুলো আছে এটাকে অ্যাডজাস্ট করা ইন্ডাস্ট্রির সাথে, এবং মার্কেটে যে নতুন নতুন মার্কেটগুলো তৈরি হচ্ছে সেটাকে ফোকাস করে যে পরিকল্পনাগুলো দরকার ছিল উদ্যোক্তাদের সাইড থেকে এবং সরকারের সাইড থেকে, সেখানে আমার কাছে মনে হয়েছে একটা বড় ধরনের ব্যবধান আছে বা গ্যাপ আছে, এবং যে কারণে পাট সেক্টরের একটা বড় অংশ কিন্তু উইক হয়ে যাচ্ছে, বা আমি বলবো যে তারা লস করছে। প্রতি বছরই কিন্তু এই ট্রেডিশনাল মেথডে যে সমস্ত পাটকলগুলা উৎপাদনে ছিল, তারা প্রতি বছরে বেশ কিছু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। পাশাপাশি আবার যদি আমি বলি সম্ভাবনার কথা যে গত 90 দশক থেকে কিন্তু কিছু কিছু আধুনিক জুট মিল বাংলাদেশে স্থাপিত হচ্ছে, এবং এখন টোটাল ইন্ডাস্ট্রির প্রায় 15% আধুনিকায়নের যাত্রাতে সামিল হয়েছে। তারা কিন্তু আবার ভালো করছে, এবং তারা সেই ট্রেডিশনাল মেথডের কিছু প্রোডাক্ট করার পাশাপাশি বিশ্ববাজারে যে চাহিদাগুলো আছে সেটাকে ফিট করে তারা উৎপাদন করছে। সুতরাং আমি বলবো যে এখন সারা বিশ্বে গ্রিন প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট, বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট থেকে শুরু করে আমরা দেখেছি যে ইউএন একটা রিপোর্টে যে রিসাইক্লিং প্রোডাক্টের একটা কদর বাড়ছে, এবং বিশেষ করে কোভিডের পরবর্তীকালে আমরা দেখছি মানুষ আরও বেশি ঘরমুখী হচ্ছে, মানুষ আরও বেশি গ্রিন প্রোডাক্টের দিকে ঝুঁকছে। পলিথিনের যে একটা বড় ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, সেটা মূল্যায়ন করে বিভিন্ন দেশ, পৃথিবীতে প্রায় 100 দেশ প্লাস্টিক ব্যাগ ব্যবহার করার ব্যাপারে নিষিদ্ধ হয়েছে, আইন করেছে, বেশ কিছু দেশ নিষিদ্ধ করেছে। আমাদের এখানে যেটা অপরচুনিটি, সেটা আমাদের পৃথিবী বিশ্বমানের পাট আছে, কিন্তু এই জায়গাতে একটা খুব সিরিয়াসলি যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা এবং রিসার্চের জায়গাতে ফোকাস করা দরকার, যেটা ইন্ডিয়া করেছে। ইন্ডিয়াতে 3টা রিসার্চ ইনস্টিটিউট আছে যারা প্রতি বছর একটা বড় বিনিয়োগ করে, এবং ইন্ডাস্ট্রি এবং একাডেমির একটা ভালো কানেক্টিভিটি আছে, যাতে ওয়ার্ল্ড মার্কেটের ডিমান্ড অনুযায়ী উদ্যোক্তারা যাতে পণ্য উৎপাদন করতে পারে। যেটা আমাদের বাংলাদেশে হয়েছে,
যে আমরা কৃষি পণ্য বেসিক পণ্যগুলো তৈরি হতো, আজকে কিন্তু কৃষি সেক্টর একটা বিপ্লব হয়েছে এবং সেটা পিছনে কাজ করেছে হচ্ছে রিসার্চ। সুতরাং আমার কাছে যেটা উদ্যোক্তা হিসেবে মনে হয়েছে যে আমরা যারা এক্সপোর্ট করছি আমরা কিন্তু কেউ খারাপ নেই। এই যে একটা নেগেটিভ ভিউজ দিলাম যে এক্সপোর্টের গ্রোথ বাড়ছে না, বিকজ আমাদের টোটাল এক্সপোর্টের 85% এখনও আমরা র মেটেরিয়ালস বিক্রি করছি। আমরা যারা ভ্যালুয়েটেড করে ফাইনাল প্রোডাক্ট উৎপাদন করে কনজিউমার মার্কেটে এক্সপোর্ট করছি, আমরা কিন্তু দেখছি যে এত চ্যালেঞ্জের মধ্যে আমাদের হচ্ছে গ্রোথ কারোই হচ্ছে নেগেটিভ না। সুতরাং আমি বলবো যে স্মল এবং মিডিয়াম সেক্টর এবং যারা হচ্ছে আধুনিক পাটকল দিয়ে বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী যদি কেউ শিল্প স্থাপনের পরিকল্পনা করে, আমি বিশ্বাস করি একটা হিউজ অপরচুনিটি আছে। পাশাপাশি আমরা সবাই জানি যে চায়না থেকে অনেক বাইরে হচ্ছে সরে আসতে যাচ্ছে বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে। সেই জায়গাতে বাংলাদেশে যে পাটটা আছে, আমাদের হিউম্যান রিসোর্স আছে, আমাদের কৃষক আছে, এই জায়গাতে হচ্ছে বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে রিসেন্টলি যে আমাদের বীজের একটা উন্নয়ন হওয়া দরকার ছিল। যে আমরা দেখেছি যে 1 বিঘা জমিতে যে পরিমাণ পাটটা উৎপাদন হতো 95% হচ্ছে নিম্নমানের বীজটা হচ্ছে আমরা আমদানি নির্ভর। আমাদের যে উৎপাদন যদি একই জমিতে 3 গুণ পাট উৎপাদন করা যায় তাহলে কৃষক যেমন একদিকে লাভবান হবে। দ্বিতীয়ত আমরা যেটা চ্যালেঞ্জ হিসেবে দেখছি যে পাটটা যেতে একটা হচ্ছে সময়ে হয়, বিশেষ করে জুলাই আগস্টে হচ্ছে পাটটা আসে। পাশাপাশি বাংলাদেশেরও জলবায়ু একটা বড় পরিবর্তন হয়েছে। আমরা দেখছি কখনো বন্যাটা আগে হয়ে যাচ্ছে, কখনো পরে হচ্ছে। সেই যে সময়কালে পাট কাটার যে সময়টা, পাটটা জানেন আপনারা জাগ দিতে হয়, প্রায় 20 থেকে 21 দিন হচ্ছে পানিতে রাখতে হয়, সময় মতো পানি পাওয়া যাচ্ছে না। এটাও একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে গেছে। তৃতীয় যে চ্যালেঞ্জটা হয়ে গেছে যে স্থানীয় বাজার ব্যবস্থাপনা। আমরা দেখেছি যে একদল ফরিয়া এই সেক্টরে ঢুকে গেছে, অর্থাৎ পাটটা যখন মার্কেটে আসে কৃষক আর হাতে রাখছে না, কৃষক খুব একটা লাভ করতে পারছে না, কিন্তু এটা স্টক করে রাখছে একটা শ্রেণী এবং ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রণের বিষয়টা নেই। সরকারের যারা দেখভাল করার কথা তারা সেভাবে মনিটরিংটা করতে পারছে না। আরেকটা হচ্ছে বড় অপরচুনিটি এবং চ্যালেঞ্জ যে আমাদের প্যাকেজিং একটা এত বছর আগে ঘোষণা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেটা সফল বাস্তবায়ন হয়নি। যেই কাজটা কিন্তু আমাদের প্রতিযোগী দেশগুলো করেছে যে লোকাল মার্কেটকে তারা এক্সপ্লোর করেছে, অর্থাৎ যে কোনো ইন্ডাস্ট্রির কিন্তু স্থানীয় বাজারটা যদি সুসংহত থাকে তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে যে কোনো চ্যালেঞ্জগুলো যখন আসে সেটা উত্তরণের সুযোগটা পায়। আমরা কিন্তু এখনও টোটালি হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড। সুতরাং এখানে প্যাকেজিং একটার বাস্তবায়ন, আমরা কীভাবে এই যে শপিং ব্যাগ নিয়ে সরকার উদ্যোগ নিতে চাচ্ছে পজিটিভলি, সেটাকে কীভাবে আমরা প্রসার ঘটাতে পারি, এবং সেই জায়গাতে আমি মনে করি যে উদ্যোক্তাদের একটা মাইন্ডসেট একটা পরিবর্তন হওয়া দরকার যে ছালার বস্তা দিয়ে পাট শিল্পকে উন্নয়ন করা যাবে না। আমি খুব সহজভাবে আপনাদেরকে বলছি, আমাদেরকে চিন্তাই করতে হবে পৃথিবীর সবচেয়ে ভালো মানের পাটটা বাংলাদেশে আছে, আমরা বিশ্বমানের ডিমান্ড অনুযায়ী পণ্যগুলো উৎপাদনের সক্ষমতা যত দ্রুত বাড়াতে পারবো। আমি এক কথায় বলবো আগামী 10 বছর পাট খাত ভিন্নভাবে ডেভেলপ করবে। কিন্তু এই জায়গাটাতে হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা যারা নিয়েছে ব্যক্তিগত পর্যায়ে তারা ভালো করছে। ডিফারেন্ট ওয়েতে সরকারকেও চিন্তা করতে হবে যে জুট সেক্টরকে ডেভেলপ করার জন্য আমরা কীভাবে আধুনিক পাটকল এবং বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী পাটকল একটা সামষ্টিকভাবে যদি আমরা একটা পরিকল্পনা করতে পারি। আমি পার্সোনালি মনে করি, আমি 27 বছর ধরে এই সেক্টর নিয়ে কাজ করছি, বিশেষ করে ডাইভার্সাল প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমরা কেউই খারাপ নেই। আমি সহ যারা যারা করছি সবাই আমরা ভালো আছি। আসলে বহির্বিশ্বে কোন কোন পণ্যগুলো চাহিদা বেশি বা কি ধরনের পণ্য আপনারা নিয়মিতভাবে উৎপাদন করছেন? পৃথিবীর প্রতি বছর আমি 5-6টা ইন্টারন্যাশনাল ফেয়ারে অ্যাটেন্ড করি। আমার যেটা অভিজ্ঞতা হচ্ছে সেটা হচ্ছে গার্ডেনিং ইন্ডাস্ট্রি একটা বড় সেক্টর, যেখানে গার্ডেনিং মানে হচ্ছে শুধুমাত্র এগ্রিকালচারাল অ্যাপ্লিকেশন না। বিদেশে প্রত্যেকটা বাড়ির সামনে হচ্ছে ছোট একটা গার্ডেন থাকে, তার আঙিনায় কিছু গাছ সে রাখবেই, সেটা তার আমরা আমাদের ভাষায় বলেছি ইনডোর গার্ডেন। তো ইনডোর গার্ডেনে একটা বড় অপরচুনিটি আছে জুটকে ব্যবহার করে প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে। আমরা যদি কার্পেট বা ফ্লোর কাভারিং, মানে ইন্টারন্যাশনাল ওয়ার্ড হচ্ছে ফ্লোর কাভারিং, আমাদের ভাষায় কার্পেট, এটা একটা বড় অপরচুনিটি আছে যেটা হ্যান্ডমেড বা স্মল মিডিয়ামরাও করতে পারে, আবার বড় ইন্ডাস্ট্রিও অটোমেশনে নিয়ে আসতে পারে, অর্থাৎ দুইভাবেই সেটা হতে পারে, যেটা একটা সুযোগ আছে। আমরা দেখেছি যে লাইফস্টাইল প্রোডাক্ট, অর্থাৎ একটা মানুষ তার দৈনন্দিন জীবনে যে তার যে ব্যাগটা নিবে, বা ইভেন ইউরোপিয়ান ইউনিয়ন 2020-এ সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগ ব্যান করেছে, সেইটার মার্কেট হচ্ছে প্রায় 45 থেকে 48 বিলিয়ন পিস। তো সেটা যদি একটা কিছু অংশ যদি আমরা পাটটাকে অ্যাকোমোডেশন করতে পারি, শপিং ব্যাগের একটা মার্কেট আছে। আমরা দেখেছি হাউস হোল্ড প্রোডাক্টে একটা বড় সুযোগ আছে। ক্রিসমাসের সময় যে ক্রিসমাসের যে প্যাকেজিংগুলো আছে, গিফট প্যাকেজিং, সেটার একটা সুযোগ আছে। অর্থাৎ এই যে ভিন্ন মাত্রার যে প্রোডাক্টগুলো আছে, সেখানে আমাদের এখানে মূল কাজটাই হচ্ছে যে ওই মার্কেটের ডিমান্ড অনুযায়ী রাইট পয়েন্টে যদি আমরা প্রোডাক্ট ডেভেলপ করে মার্কেটে নিয়ে যেতে পারি,
আমি দেখেছি আমরা যারা করছি আমরা এই জায়গাতে হচ্ছে আমাদের আস্থাটা তৈরি হয়েছে বায়ারদের কাছে এবং আমরা কন্টিনিউয়াসলি সাপ্লাই দিতে পারছি। সুতরাং এই জায়গাগুলোকে যদি আমরা ফোকাস করে ওই ছালার বস্তার মার্কেটটা নেই, আসলে ছালার বস্তার মার্কেটটা হচ্ছে শুধুমাত্র এগ্রিকালচারাল যে প্যাকেজিংটা হয় সেখানে সীমাবদ্ধ। যেহেতু পাটের দাম বাড়ছে সেটার একটা বর্ডার লাইন আছে প্রাইজে, যে কারণে আমাদের ইন্ডাস্ট্রি খুব বেশি সুবিধা করতে পারছে না। বাজারে আমরা দেখছি যে যেগুলো মানে পণ্য রয়েছে, মূল পণ্য আমরা যদি বলি পোশাক বা ব্যাগ, এই জিনিসগুলো পাট থেকে যখন বিকল্প পণ্য তৈরি করা হচ্ছে সেগুলোর মূল্য আসলে অনেক বেশি হচ্ছে। তো এই মূল্য কমিয়ে এনে এবং ট্রেডিশনাল যে পণ্যগুলো আছে সেগুলোর বদলে পাটের পণ্য ব্যবহার যদি আমরা সাধারণ জনগণের কাছে করতে চাই, তো সেক্ষেত্রে তো মূল্য কমিয়ে আনতে হবে এবং হাতের নাগালে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে আপনারা কি উদ্যোগ দিচ্ছেন যে পাটের পণ্যগুলোর মূল্য কমিয়ে এনে জনগণের কাছে অ্যাভেলেবেল করার জন্য? যে কোনো পণ্যের যদি প্রাইসটাকে মিনিমাইজ করতে হয় অবশ্যই সেটা স্কেল আপটা ফোকাস করতে হবে, অর্থাৎ আমি ভলিউমে নিতে পারবো কি না। সেই জায়গাতে আমি যখন ছোট ছিলাম আমার বাবার সাথে যখন বাজারে যেতাম আমি কিন্তু পাটের ব্যাগটা নিয়েই বাজারে যেতাম এবং সেই ব্যাগটা কিন্তু 1 মাস থেকে 2 মাস পর্যন্ত ব্যবহার করা যেত। এখানে একটা সীমাবদ্ধতা হচ্ছে বর্তমান মার্কেটে আমরা কিছুই নিচ্ছি না, বাজারে হচ্ছে আমাকে একটা ইজিলি বিনা পয়সা একটা ব্যাগ দিচ্ছে, আমি সেটাকে কমফোর্টেবল বা আমি এটাকে ইউজ টু হয়ে গেছি। সেখানে পরিবেশের যে একটা বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে, শুধুমাত্র পরিবেশ না, আমাদের কৃষি বলেন, আমাদের সার্বিক যে চিকিৎসা ব্যবস্থাপনা, সেখানে হচ্ছে যে একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলছে মানব দেহে। এই বিষয়টাকে মাথায় রেখে আমাদেরকে চিন্তা করতে হবে গ্র্যাজুয়ালি আমরা কীভাবে ন্যাচারাল প্রোডাক্ট বেসড প্রোডাক্টগুলো ব্যবহার করার সক্ষমতা বাড়াতে পারি বা অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারি। আমাদের ব্যর্থতা হচ্ছে যে খুব ইজি এবং সস্তা হওয়ার কারণে এটা জুটটাকে মানুষ হচ্ছে এখনও অ্যাকসেপ্ট করতে পারছে না। কারণটা হচ্ছে আপনি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, একটা প্লাস্টিক ব্যাগের ওজন হচ্ছে 10 গ্রাম থেকে 12 গ্রাম। আমি যদি একটা শপিং ব্যাগ তৈরি করতে চাই সেটার ওজন হয়ে যাবে প্রায় হচ্ছে 150 থেকে 300 গ্রাম। তার মানে এই যে মেটেরিয়ালসের কস্টটা তো নির্ভর করেছে ওয়েটের উপর। সুতরাং এই যে পাটটা ব্যবহারের ক্ষেত্রে ওজনটা বেশি হওয়ার কারণে এখানে কস্টটা বেড়ে যায়। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কীভাবে কোন জিনিসটা অভ্যাস আমরা দূর করতে পারি। আমরা সিগারেট তো খুব এক্সপেন্সিভ, মানুষ তো সেটা খাচ্ছে, আবার একটা গ্রুপ হচ্ছে চেষ্টা করছে এটাতে সরে আসতে। তো সুতরাং আমাদের চিন্তা করতে হবে যে স্থানীয় বাজারটাকে যদি আমরা প্রসারিত করতে চাই, যেই কাজটা অন্যরা করেছে, ক্যাম্পিংটাকে ফোকাস করেছে। সুতরাং এখানে আমি মনে করি যে অ্যাওয়ারনেসের একটা বড় ঘাটতি আছে, এই জায়গাটাতে আমাদের জোর দেওয়া দরকার, যাতে মানুষ, আমি বিশ্বাস করি বিশেষ করে ইয়াং জেনারেশন যদি ফিল করে যে এটা ভালো, সেটা কস্টলি হলেও, কস্টলি আমি অবশ্যই বলছি না যে প্লাস্টিকের সমকক্ষ আনা সম্ভব, এটা সবসময় প্রাইসের ডিফারেন্স থাকবে, বাট প্রেজেন্ট যে প্রাইসটা আছে এটাকে মিনিমাইজ করা সম্ভব যদি এটা ভলিউমটা বাড়ানো যায়। অর্থাৎ মূল কথা হচ্ছে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট এবং সেই জায়গাতে মানুষকে অভ্যস্ত করার যেই যাত্রাটার মধ্যে একটা গ্যাপ আছে, চ্যালেঞ্জ আছে, এটা যদি উত্তরণ করা সম্ভব হয় তাহলে আমি মনে করি যে এটা হয়তো পরিধিটা বাড়বে। আপনাদের যে প্রতিষ্ঠান পাট বহুমুখী উৎপাদন এবং রপ্তানিকারক যে প্রতিষ্ঠান, সেখান থেকে আপনারা বাংলাদেশের পাটের ব্র্যান্ডিং, প্রমোশন, মার্কেটিং আন্তর্জাতিক বাজার এবং দেশীয় বাজারে করার জন্য কোনো উদ্যোগ নিয়েছেন কিনা বা কি কি উদ্যোগ আপনারা নিচ্ছেন? প্রথমত হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের একটা নেগেটিভ পারসেপশন আছে। এখন ইন্টারন্যাশনাল মার্কেটের একটা বড় পরিবর্তন এসেছে, তারা কমপ্লায়েন্স সার্টিফাইড ফ্যাক্টরি থেকে মাল কিনতে চায়। এই জায়গাতে আমি মনে করি যে ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের পজিটিভ ব্র্যান্ডিংটা স্টাবলিশ করা খুব জরুরি হয়ে গেছে। বিশেষ করে আমাদের বর্তমান সরকার প্রধান আন্তর্জাতিকভাবে সমাদৃত পরিচিত একজন হচ্ছে ব্যক্তিত্ব। তা উনি যদি বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে, আমরা যদি গার্মেন্টসের হয়তো 81% এক্সপোর্টের কন্ট্রিবিউশন, কিন্তু এটা তো আমাদের প্রোডাক্ট না, আমাদের লোকাল প্রোডাক্ট হচ্ছে জুট আছে, লেদার আছে, আমাদের ন্যাচারাল অনেকগুলি ফাইবার আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিছু হেরিটেজ আছে, স্কিল আছে, নলেজ আছে। অর্থাৎ এই যে আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে প্রোডাক্টের যে ব্র্যান্ডিং এবং সেই জায়গাতে ন্যাশনাল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব যে ওনার যে আন্তর্জাতিক যে পরিচিতি আছে সেই জায়গাতে বাংলাদেশের পজিটিভ ব্র্যান্ডিংয়ের জন্য পাটটাকে কীভাবে আনা যায়। পাশাপাশি ইন্টারন্যাশনাল মার্কেটে যে সমস্ত কনজিউমার প্রোডাক্ট যারা বিক্রি করে, অর্থাৎ ফিনিশ প্রোডাক্ট যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো বিক্রি করে, তাদেরকে যদি বিশেষ আমন্ত্রণ দিয়ে বাংলাদেশে এই ধরনের ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় বিক্রি করার, তাহলে আমি মনে করি বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে একটা বড় পজিটিভ ইনিশিয়েটিভ হবে। সারা বিশ্বের সবচেয়ে ভালো মানের পাটটাকে সামনে এনে যদি বাংলাদেশের ব্র্যান্ডিংটাকে তুলে আনা যায়, আমি বিশ্বাস করি যে এই জায়গাতে যে লক্ষ লক্ষ কৃষক আছে, উদ্যোক্তারা আছে এবং বাংলাদেশের উন্নয়নের যাত্রায় বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের জায়গাতে পাটটা খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায়। কারণটা হচ্ছে
বিশ্ববাজারে এখন হচ্ছে ন্যাচারাল বেস বা গ্রিন প্রোডাক্টের একটা বড় ধরনের ডিমান্ড তৈরি হয়েছে। সেই জায়গাতে শুধুমাত্র কটন দিয়ে সেটা মিট হচ্ছে না, সেখানে ডিফারেন্ট মেটেরিয়ালস, ডিফারেন্ট ফ্লেভার আনার জন্য পাটটা একটা বড় চমৎকার মেটেরিয়ালস হতে পারে কনজিউমার সাইড থেকেও, এবং সেখানে কিন্তু একটা ব্যাপক সংখ্যক গ্রামীণ অর্থনীতিতে উদ্যোক্তা সৃষ্টি এবং সেই জায়গার সেই সাপ্লাই চেনে কিন্তু আমাদের টোটাল অর্থনীতিতে একটা বড় অবদান রাখারও সুযোগটা আছে। তরুণ উদ্যোক্তা যারা আছে অনেকে আমরা এখন দেখছি যে তারা পড়াশোনা শেষ করে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে তারা আসলে উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্ষুদ্র কুটির শিল্প এইগুলোর মাধ্যমে তারা কাজ করছে। একই সঙ্গে পাট নিয়ে কাজ করার অনেকের আগ্রহ আছে। আমরা বিভিন্ন ফেয়ার বলি বা বিভিন্ন আয়োজনে দেখি যে ছোট ছোট করে তারা বিভিন্ন পণ্য নিয়ে আসছেন। তো তাদেরকে ট্রেনিং দেয়া, তাদেরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচয় করিয়ে দেয়া, তাদেরকে আধুনিক যে টেকনোলজিগুলো আছে সেগুলোর সঙ্গে পরিচিত করানোর জন্য আপনারা কোনো উদ্যোগ দিচ্ছেন কিনা, বা সরকারের পক্ষ থেকে আপনারা কিভাবে সাহায্যগুলো পাচ্ছেন? বাংলাদেশে এখন অনেক শিক্ষিত উদ্যোক্তা আছে যারা উদ্যোক্তা হতে চাচ্ছে, দেশীয় পণ্য নিয়ে কাজ করতে যাচ্ছে, এবং শুধুমাত্র স্থানীয় বাজার না, বিশ্ববাজারে তারা সেই পণ্যটা নিয়ে যেতে যাচ্ছে। সেই জায়গাতে জুট হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং একটা মেটেরিয়ালস। চায়না থেকে গিয়ে অনেক বাইরে কিন্তু অন্যান্য দেশগুলো থেকে পণ্য কীভাবে ইম্পোর্ট করা যায় তার বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে ভাবছে। সেই জায়গাতে আমাদের হ্যান্ডমেড প্রোডাক্ট এবং সেমি হ্যান্ডমেড প্রোডাক্ট যদি আমরা পাট কেন্দ্রিক পণ্যগুলির উৎপাদনের সক্ষমতা বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা নতুন মানে চ্যানেল তৈরি হবে পাট কেন্দ্রিক। সেই জায়গাতে সরকারের বেশ কিছু প্রতিষ্ঠান কাজ করছে। আমরা দেখি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অনেক মন্ত্রণালয় বিক্ষিপ্তভাবে কাজ করে। তো সুতরাং এই প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যেই একটা ম্যাপিং হওয়া দরকার, একটা ইনফরমেশন ডেভেলপ করা দরকার, ওই ডিস্ট্রিক্টে কী ধরনের উদ্যোক্তা আছে, কারা স্টার্ট আপ হিসেবে আসতে চাচ্ছে, এই ম্যাপিংটা করার পরে তাদের যে সক্ষমতাকে কীভাবে বড় স্কেলে নিয়ে যাওয়া যায় তার জন্য একটা সমন্বিত যদি পরিকল্পনা থাকে, এবং সেই সমন্বিত পরিকল্পনার মধ্যে প্রত্যেকটা মন্ত্রণালয়ের যে কার্যক্রমগুলো আছে সেটাকে যদি ফোকাস করে সমন্বয় করা যায়, আমি মনে করি যে যারা শিক্ষিত আছে, তরুণ উদ্যোক্তা আছে, তাদের একটা বড় ধরনের চ্যালেঞ্জ উত্তরণে একটা সুযোগ বাড়বে। আমাদের এই গ্রামীণ অর্থনীতির মধ্যে একটা সামষ্টিকভাবে আমরা কীভাবে বা সমন্বিতভাবে কীভাবে স্কেলটাকে বড় করা যায়, তাহলে কিন্তু লোকাল মার্কেটে একটা স্পেস তৈরি হবে এবং সেই জায়গাতে এক্সপোর্টের স্পেসটাও বাড়বে। এখানে সমস্যাটা হচ্ছে আমাদের যেমন হচ্ছে ট্যারিফ কমিশন, যেই সমস্ত প্রোডাক্টগুলো যেটা আমি বললাম ম্যাপিং করা, যেই ডিস্ট্রিক্টে যেই ধরনের পণ্যগুলো তৈরি হচ্ছে সেই পণ্যটা যাতে অযাচিতভাবে ইম্পোর্ট না হয়। আমাদের গভর্নমেন্টের প্রকিউরমেন্ট পলিসি আছে, সেই প্রকিউরমেন্ট পলিসি কিন্তু এসএমইদের সুরক্ষার জন্য কোনো নীতিমালা নেই, যেটা কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলো করছে, যে তারা টোটাল যে পারচেস হয় তার 25 থেকে 30% তারা হচ্ছে গভর্নমেন্টের এসএমই থেকে ক্রয় করার বাধ্যকতা আছে। তো এই ক্ষেত্রে কিন্তু এসএমইদেরকে স্ট্রেন্থ করা বা তাদের স্কেলটা বাড়ানোর ক্ষেত্রে কিন্তু সহায়ক ভূমিকা পালন হতে পারে। বর্তমান যে আর্থিক প্রতিষ্ঠানগুলো এসএমই বা মাইক্রো বা কটেজ সেক্টরের সাপোর্টটা দিচ্ছে না, এখানেও সংজ্ঞার একটা বিভাজন আনা দরকার। যে স্টার্ট আপ, আপনি যেটা বললেন, শিক্ষিত ছেলে যারা স্টার্ট আপ হিসেবে আসতে চায়, যারা একবারে নবীন বা মাইক্রো লেভেলে কাজ করছে, কটেজ লেভেলে কাজ করছে, তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য একটা ইনোভেটিভ ফাইন্যান্সিয়াল প্ল্যান দরকার। এটা সরকারকে করতে হবে, কারণ আমাদের জিডিপিতে যেখানে 25 থেকে 27% কন্ট্রিবিউশন রাখছে, এই স্কেলটা এলডিসি গ্র্যাজুয়েশনে আমরা যদি সফলতা আনতে চাই তাহলে এটা 60 থেকে 70% নিয়ে দিতে হবে। সুতরাং এখানে একটা গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের জন্য বা সমন্বিত উন্নয়ন জেলাভিত্তিক আমাদের বড় ধরনের একটা বিনিয়োগ দরকার। আমাদের প্রতিযোগী দেশগুলো যে কাজটা করেছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে রিসোর্স আছে এটাকে ফোকাস করে কিছু তারা ফোকাসই করেছে যে কীভাবে এখানে নতুন নতুন ইনোভেটিভ প্রোডাক্ট তৈরি হতে পারে, যেটা ডোমেস্টিক মার্কেটের ডিমান্ড আছে, পাশাপাশি এক্সপোর্ট মার্কেটের কি ডিমান্ড আছে। বাংলাদেশের যে তরুণরা জোরালোভাবে সম্মানিত বোধ করতে চাচ্ছে যে আমি চাকরি না করে আমি উদ্যোক্তা হব, এই জায়গাটা শুধুমাত্র স্লোগান সর্বস্ব না হয়ে রিয়েলিস্টিক একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। সর্বোপরি আমাদের গত বেশ কয়েক বছর ধরে আমরা শুনছি মার্কেট ডাইভার্সিফিকেশন, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, সেখানে কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে। সেখানে কিন্তু একই কথা, আমরা যদি নতুন নতুন ইনোভেটিভ প্রোডাক্ট বা মার্কেটের ইন্টারেস্টিং প্রোডাক্ট যদি আমরা সাপ্লাই দিতে না পারি, তাহলে আমাদের ডাইভার্সিফিকেশন হবে না। সুতরাং এই জায়গাতে ইন্টারন্যাশনালি যেই সমস্ত আমাদের প্রতিটি দেশ যে কাজটা করেছে, যে প্রফেশনাল সার্ভিস সেন্টার বা রিসার্চ ইনস্টিটিউট তারা ডেভেলপ করেছে, যাতে এই সার্ভিসটা নতুন নতুন উদ্যোক্তারা নিতে পারে। এটা ডিস্ট্রিক্ট লেভেলে যদি সেটা অন্তত প্রসারিত করা যায়, আমি মনে করি সামগ্রিকভাবে শুধু পার্ট সেক্টর না, সব সেক্টরে হচ্ছে বেনিফিট হবে। এবং আমাদের একটা লক্ষ্যমাত্রা ঠিক হওয়া দরকার যে আমরা কোথায় যেতে চাই, তার জন্য আমরা কোথায় আছি, মাঝখানে যে চ্যালেঞ্জের কথাগুলি বললাম এটাকে উত্তরণের জন্য সরকার কি করা আছে,
উদ্যোক্তাদের কি করা আছে এবং সম্মিলিতভাবে আমরা কিভাবে করতে পারি, কারণ সরকার সবকিছু করে দিবে না। এখন আমাকে তো প্রশ্ন করা দরকার, আমি পলিথিন ব্যবহার করব নাকি পরিবেশটাকে সুরক্ষার জন্য আমি কষ্ট করে হলে একটা শপিং ব্যাগ কিনে বেশি টাকা দিয়ে কিনে আমি ব্যবহার করব, বাট বারবার ব্যবহার করব। আমি আস্থা রাখতে চাই ইয়াংদের প্রতি, আপনাদের মতো ইয়াংদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আসুন দেশের স্বার্থে এবং অর্থনৈতিক স্বার্থে এবং পরিবেশের স্বার্থে অন্তত আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাকে কীভাবে নিরুৎসাহিত হই, আমরা রিপ্লেসমেন্ট হিসেবে পাটটাকে ব্যবহার করি। তাহলে হবে কি, এই যাত্রায় অনেক ছোট ছোট উদ্যোক্তা স্টাবলিশড হবে এবং সেই ছোট ছোট উদ্যোক্তার সম্বন্ধে আমরা যখন এক্সপোর্ট করতে যাব তারাই সম্মিলিতভাবে এক্সপোর্টে বড় অর্ডার ক্যারি করতে পারবে। আজকে বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে 80-র দশকে যারা শুরু করেছে তারা কিন্তু ছোট ছোট করেই শুরু করেছে, তারা একটা অর্ডার পেয়ে 15-20 জন ভাগাভাগি করে উৎপাদন করে রপ্তানি করেছে, আজকে তারা কিন্তু একটা বড় পরিসরে গেছে। সুতরাং আমাদেরকে এই জায়গাতে একটা ভিশনেই চিন্তা করতে হবে যে আমরা ছোট ছোট যে সেক্টরে যে পটেনশিয়াল সেক্টরগুলো আছে, বিশেষ করে আমাদের রপ্তানি নীতিমালায় যে কয়টি সেক্টরকে ফোকাস করা হয়েছে বা এটা প্রজেকশন করা হয়েছে, অন্তত সেই সেক্টরকে যদি আমরা ফোকাস করে একটা সমন্বিত পরিকল্পনা করতে পারি, আমি মনে করি একটা বড় কিছু হবে। আমাদের পাটের একটা নেগেটিভ সাইড আছে। প্রথমত, এটা ওয়াশেবল না। আমরা যে কটন কাপড় বা সিনথেটিক কাপড় যতটা ইজিলি আমরা ওয়াশ করতে পারি, পাটটাকে ওভাবে ওয়াশ করা যায় না। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা ময়েশ্চার অ্যাবজর্ব করে। নর্মাল আমাদের ওয়েদারে যে এই যেমন এখন বৃষ্টি বাদল ছাড়া আমাদের ওয়েদারে ময়েশ্চারের পার্সেন্ট হচ্ছে 15% স্ট্যান্ডার্ড। এটা বর্ষাকালে এটা হয়ে যায় 30-35%, এবং পাটটা খুব দ্রুত অ্যাবজর্ব করে। সুতরাং এই জায়গাতে হচ্ছে আমাদের চিন্তা করতে হবে, যেটা আমরা ডেভেলপ করেছি, যেই প্রোডাক্টগুলো হচ্ছে রেগুলার ওয়াশ করতে হবে না। এমন অনেক প্রোডাক্ট আছে আমাদের দৈনন্দিন লাইফস্টাইলে, যে প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের ওয়াশ করতে ইভেন 1 বছরও ওয়াশ করতে হয় না। সুতরাং এই জায়গাগুলো কিন্তু আমি অ্যাড্রেস করেছি আপনাকে, যেমন গার্ডেনিং ইন্ডাস্ট্রি আছে, হাউস হোল্ড প্রোডাক্ট আছে, প্যাকেজিং প্রোডাক্ট আছে, ক্রিসমাসের কথা বলেছি, যেখানে হচ্ছে প্রতিদিন আমাদের ধোয়ার দরকার নেই। আমি মনে করি যে হয়তো স্যাম্পল হিসাবে আমরা কটনের রিপ্লেসমেন্ট হিসেবে ক্লথ ইন্ডাস্ট্রিতে জুটটাকে ব্যবহার করছে কেউ, আমি সাধুবাদ জানাচ্ছি যে এনকারেজমেন্টের জন্য ভালো। কিন্তু জিন্স যেটা আছে, যেটা হেভি, সেটা হচ্ছে ইন্ডিয়া যে কাজটা করছে, ব্ল্যান্ডিং করছে, অর্থাৎ কটন এবং জুটটাকে ব্ল্যান্ডিং করে এই জায়গাতে তারা হচ্ছে ফোকাস করেছে। সুতরাং শুধুমাত্র সেটা জুট দিয়ে হবে না, তখন আবার সেটা ড্রাই ওয়াশ করলে এটা কাভার করবে, তখন সেটা আমাদের গন্ধ করবে না। অর্থাৎ এখানে কিছু ট্রিটমেন্টের ব্যাপার আছে, কিছু প্রযুক্তির ডেভেলপমেন্টের ব্যাপার আছে, যেই কাজটা কিন্তু কিছু কোটিং আছে, আমরা যেটা কিছু কিছু জায়গাতে করছি, যে এই যে ব্ল্যান্ডিং কনসেপ্টটা যদি স্টাবলিশ করা যায়, তখন একটা টেকনিক্যাল প্রশ্নটা হচ্ছে যে এটা জুট মিলের যে স্পিনিং মিল আছে এটা করতে পারে, এটাকে আবার কটন মিলে এই স্পিনিংটা করতে হয় ইয়ার্ন স্টেজে। অনেকগুলা প্রোডাক্ট আছে যেটা রেগুলার ওয়াশ করতে হয় না, এবং আমাদের একটা প্রোডাক্ট 1 বছর থেকে 2 বছর যায় এবং যেটা মাটিতে মিশে যায়, পরিবেশে কোনো ক্ষতি করে না। সেই ধরনের প্রোডাক্টগুলি আসলে অন্যরা বেশি করছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে কনস্ট্রাকশন লাইনে কাজ হচ্ছে প্রচুর বাইরে, যে দেখা যাচ্ছে যে আমাদের প্যানেল বোর্ড করছি বা আমাদের সাউন্ড প্রুফ করার জন্য কাজ করছি, আমাদের টেকনিক্যাল টেক্সটাইল হিসেবে গাড়ির ইন্টেরিয়র পার্টটা তৈরি করছে, যেটা স্ট্র্যান্ড বাড়ছে, যেটা কিন্তু ওয়াশ করার দরকার পড়ছে না। আমাদের এনভায়রনমেন্টের কথা বললে গাড়ি কোম্পানিগুলো, পৃথিবীর বিখ্যাত যে 10টা লিডিং কোম্পানি আছে, তারা প্রায় 1 লক্ষ টন ন্যাচারাল ফাইবার ব্যবহার করছে, সেটার মধ্যে পাটটাও আছে। এবং কেন ব্যবহার করছে? যে চেয়ার বা আমাদের টিন, এটা যে দ্রুত ভেঙে যায়, এই বা গাড়ির ভিতরে যেই ইন্টেরিয়র পার্টটা, এটা যাতে একটা অ্যাক্সিডেন্ট হলে খুব দ্রুত এটা ক্ষতি না করে, এটা যে স্ট্রেংথ ভালো থাকে, অনেকটা আরসিসি ঢালাইয়ের মতো। আমাদের ছাদ ঢালাই করতে গেলে যেমন হচ্ছে রডটা ব্যবহার হয়, সেই জায়গাতে তাদের পাটের আঁশটা ব্যবহার হয়। সুতরাং এই যে অনেকগুলি হার্ড প্রোডাক্ট আছে, সেই হার্ড প্রোডাক্টগুলোর জায়গাতে, যেটা আমাদের টেকনিক্যাল ভাষা বলি, সেই জায়গাতে কিন্তু পাটটাকে ব্যবহার করলে অনেক চমৎকার রেজাল্ট আনা যায় এবং সেটা পরিবেশ বান্ধব হয়। আপনারা কি মনে করেন যে পাটের জন্য মানে যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে উত্তরণ করে পাটকে আবার বাংলাদেশে যেই পূর্বের একটা রমরম অবস্থা ছিল সেটাই ফিরিয়ে আনার জন্য আলাদা করে কোনো নীতিমালা প্রণয়ন করা দরকার কিনা, বা সমন্বিত একটা উদ্যোগ আসলে জোরালোভাবে এখনই দরকার কিনা? অবশ্যই দরকার। আমি মনে করি সময় এসেছে। বিশ্ববাজারে যেহেতু গ্রিন প্রোডাক্টের একটা বিশাল অপরচুনিটি চলে আসছে, সেই জায়গাতে ছালার বস্তা কেন্দ্রিক যে পাট শিল্প আছে, এটা কীভাবে আমরা আধুনিক পাট শিল্পের যাত্রায় সামিল হতে পারি, বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী পণ্য কীভাবে উৎপাদন করতে পারি, সেই চ্যালেঞ্জগুলোকে মাথায় রেখে একটা সমন্বিত উদ্যোগ যদি নেওয়া হয়, যেখানে ইন্ডাস্ট্রিতে যারা উদ্যোক্তা আছে তারা যাতে অন্য সেক্টরে না যেয়ে এই সেক্টরে আসতে উৎসাহিত হয়, নিরাপদ বোধ করে, এবং আগামীর যে অর্থনীতিতে আমি মনে করি যে তারা দেশীয় পণ্য নিয়ে অনেকেই আছে যারা কাজ করতে চায়, এই যাত্রাটা ত্বরান্বিত হবে।
অনেক ধন্যবাদ আপনাকে জনাব রাশেদুল করিম মুন্না। আমরা জনাব রাশেদুল করিম মুন্নার কাছ থেকে জানলাম যে বাংলাদেশে আসলে পাটের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনার কথা, একই সঙ্গে পাটজাত পণ্যগুলোর ব্যবহার, সেগুলো থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি এবং বৈশ্বিকভাবে আসলে পাটজাত পণ্যের চাহিদা এবং দেশীয়ভাবে আসলে পাটজাত পণ্য কিভাবে আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে সেই ব্যাপারে। আগামী পর্বগুলোতে আমরা পাটের আরও নানাবিধ ব্যবহার এবং পাটের যে অবদান আমাদের দেশের অর্থনীতিতে থাকতে পারে সেটা নিয়ে আমরা জানার চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য।